নমস্কার। বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে দুটো বড় বড় ডেভেলপমেন্ট হয়ে গেছে। আমরা দুটোই আলোচনা করব আজকের এই ভিডিওতে। প্রথমটা হলো কি, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সীমান্তে প্রচুর পরিমাণে বাংলাদেশি অনুপ্রবেশকারী জড়ো হতে শুরু করে দিয়েছে। কেন? তাদের মধ্যে একটা টেনশন ঢুকে গেছে যে ভাই, যে তারা আশঙ্কা করছে পশ্চিমবঙ্গে যে নতুন সরকার এসেছে সেই সরকার যে ডিপোর্টেশন ড্রাইভ চালাচ্ছে সেখানে তাদেরকে পশ্চিমবঙ্গ থেকে বের করে দেওয়া হবে। এই একটা। আর দু নম্বর কি আছে, দ্বিতীয়টা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা হাই লেভেল ডেভেলপমেন্ট করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটা হাই লেভেল কমিটি গঠন করে দিয়েছে যাতে সীমান্তে অনুপ্রবেশকারী ঠেকানো যায়। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আপনাদের সামনে এবং ডিটেলসে বুঝিয়ে বলবো যে কেন এটা এত গুরুত্বপূর্ণ, কি ঘটেছে ভারত বাংলাদেশ সীমান্তে, সরকার কি কি প্ল্যান নিয়েছে এবং পরিষ্কারভাবে ভবিষ্যতে এর প্রভাব কি পড়বে, আমরা সমস্ত বিষয় একসাথে আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে আমি আপনাদের আরেকটা কথা গুরুত্বপূর্ণ বলে দিই, যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের উদ্দেশ্যে আমি বলি, যা আপনারা জানেন যে এই চ্যানেল আর্টিকেল ছাড়া আমরা কোনো কথা বলি না। আর্টিকেল থাকবে আমরা আলোচনা করব, আর্টিকেল থাকবে না আলোচনা করব না, যেখানে আমরা প্রত্যেকটা বিষয় যুক্তি লজিক দিয়ে আমি আপনাদের সামনে পরিবেশন করে থাকি। এবার চলুন আমরা মেন বিষয়বস্তুর মধ্যে যাই। অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটেছে, বর্তমান সময় একটা রিপোর্ট সামনে এসেছে। এই রিপোর্টটা সামনে এসেছে, রিপোর্টে কি বলা হচ্ছে, সেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গে প্রশাসন অবৈধ, শব্দটা মাথায় রাখবার চেষ্টা করুন, অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে একটা বড় অভিযান চালানোর জোরদার প্রস্তুতি নিয়ে শুরু করে দিয়েছে। ব্যাস হয়ে গেল খেলা ওদের। অর্থাৎ কি বলছে, যারা পশ্চিমবঙ্গে অবৈধভাবে বসবাস করছে তাদেরকে চিহ্নিতকরণ করো এবং চিহ্নিতকরণ করে বাংলাদেশে তাদেরকে ফেরত পাঠানোর একটা প্রস্তুতিও কিন্তু পশ্চিমবঙ্গ সরকার চালু করে দিয়েছে। আর এই কারণে বাংলাদেশ সীমান্তে প্রচুর সংখ্যক অনুপ্রবেশকারী জড়ো হচ্ছে। কারণ আপনারা জানেন যে ভারত বাংলাদেশ সীমান্তই দেখা যায়, আমি আপনাদের দেখাই এখানে একটা ম্যাপের মাধ্যমে। দেখুন, এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ম্যাপ। এই পশ্চিমবঙ্গের ম্যাপে যদি আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করেন, ভারত এবং বাংলাদেশ টোটাল কত কিলোমিটার বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার হচ্ছে, টোটাল বর্ডার শেয়ার হয় প্রায় 4000 কিলোমিটার, একটু বেশি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাংলাদেশ দেখতে পাচ্ছেন, এখানে দেখুন ভারতের এই জায়গাগুলো টোটালটাই শেয়ার হচ্ছে পশ্চিমবঙ্গ সাথে বাংলাদেশে। টোটাল কত কিলোমিটার বাংলাদেশের সাথে শেয়ার হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে? 2200 কিলোমিটার। 2200 কিলোমিটার শেয়ার হচ্ছে এবং টোটাল আছে কত? 4400 কিলোমিটার। তাহলে ভাবুন একবার, ভাবুন কতটা বর্ডার শেয়ার। 4400 নাহলে 4000 বলা যেতে পারে, ঠিক আছে, 4000 একটু বেশি। তাহলে ভাবুন কতটা এলাকা কিন্তু বর্ডার শেয়ার হচ্ছে একে অপরের সাথে। ভাবুন একবার, যার ফলে সীমান্তে বিভিন্ন জায়গায় মারাত্মক লেভেলে ভিড় দেখা যাচ্ছে। আর সেখানে আর্টিকেল কি বলছে? আর্টিকেল পরিষ্কার বলছে, ইললিগাল মাইগ্রেন্ট ফ্লো বর্ডার টু রিটার্ন অ্যাজ বেঙ্গল স্টেট ডিপোর্টেশন ড্রাইভ। কি বললাম, ডিপোর্টেশন ড্রাইভ চালু করা শুরু করে দিয়েছে। আর এইটাই অবৈধ অনুপ্রবেশকারীরা ভয় পেয়ে গেছে। বিশেষ করে মালদা মুর্শিদাবাদে তৈরি হচ্ছে হোল্ডিং সেন্টার। মালদা মুর্শিদাবাদে যে সেন্টারগুলোতে সন্দেহজনক অবৈধ অনুপ্রবেশকারীদের অস্থায়ীভাবে রাখা যেতে পারে এবং যতক্ষণ না তাদের পরিচয়পত্র এবং নাগরিকত্ব প্রমাণ মেলে ততক্ষণ পর্যন্ত তাদেরকে ওই হোল্ডিং সেন্টারের মধ্যেই থাকতে হবে। আর এই পুরো অপারেশনটা চলছে 3D পলিসির অধীনে। আপনারা বলবেন যে 3D পলিসি এখানে কি করে চলে আসলো? আমি আপনাদের পরিষ্কারভাবে জিনিসটা বলে দিই। দেখুন, 3D পলিসি যে বিষয়টা হচ্ছে, 3D এই পলিসিটা হচ্ছে, এই বিষয়টাকে তিনটে শব্দ। প্রথম 3D মানে তিনটে ডি, ঠিক আছে। প্রথম ডি হচ্ছে যে গুরুত্বপূর্ণ জায়গা, ডিটেক্ট। ডিটেক্ট মানে কি? অবৈধ অনুপ্রবেশকারী যারা রয়েছে তাদেরকে শনাক্তকরণ করো, চিহ্নিতকরণ করো। তা প্রথম ডি ডিটেক্ট, ঠিক আছে। দ্বিতীয় ডি কি? ডিলিট।
ডিলিট মানে কি? সরকারি ডেটাবেস থেকে তাদের নাম মুছে ফেলতে হবে যারা ভারতীয় নাগরিক নয়। তৃতীয় হচ্ছে কি ডিপোর্ট। ডিপোর্ট এটার মানে কি হচ্ছে, যাচাই করে এদেরকে বাংলাদেশ পাঠিয়ে দাও, ভেরিফাই করে বাংলাদেশ পাঠিয়ে দাও। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এত কিছু হঠাৎ কেন হচ্ছে, এটা আপনাদের মাথা প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটাও আমি যুক্তি সহকারে আমি আপনাদের সামনে জানিয়ে দিই। দেখুন, এর সবচেয়ে বড় কারণ হলে বলা হচ্ছে, অনেকে দাবি করছে রাজনৈতিকগত কারণ ও কড়া এনফোর্সমেন্ট। কারণ পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে অনুপ্রবেশকারী একটা ইস্যু চলছিল, যেখান থেকে বারবার কেন্দ্রীয় সরকার নানান রকম রিপোর্ট দিয়েছিল আগের গভর্নমেন্টকে, পশ্চিমবঙ্গে যে আগের গভর্নমেন্ট ছিল টিএমসি গভর্নমেন্ট, কিন্তু সেখানে কোনো হেলদোল নেওয়া হয়নি। বর্তমান সময়ে যখন সরকার পরিবর্তন হলো, এবার কিন্তু ডায়েট অ্যাকশন শুরু, ডায়েট খেলা শুরু। কারণ নির্বাচনের সময় যদি দেখেন, এইটা কিন্তু বিজেপির প্রচারে একটা মেন ইস্যু ছিল, দাবি ছিল যে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী বেড়ে গেছে, ফেক ডকুমেন্ট প্রচুর তৈরি হচ্ছে, ডেমোগ্রাফিক্স চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এই সরকার গঠনের পরই কিন্তু নেওয়া হয়েছে বড় পদক্ষেপ, যার জন্য বহু সংখ্যক মানুষ বর্ডার এলাকায় মিশে যাচ্ছে। কারণটা কি, জাতীয় নিরাপত্তা একটা বড় ইস্যু হয়ে যাচ্ছে না? কারণ সরকার ও নিরাপত্তা মানে সংস্থাগুলোর মতে অবৈধ অনুপ্রবেশকারীদের কারণে তৈরি হচ্ছে নানান প্রকার জাল জাল নথি, মানব পাচার থেকে শুরু করে চোরাচালান, নিরাপত্তা ঝুঁকি প্রায় বেড়েই যাচ্ছিল। যার ফলে আমরা দেখতে পেয়েছিলাম ভারতের পূর্ব সীমান্তে বহুদিন ধরে নানান ধরনের অ্যাক্টিভিটি ঘটনা ঘটছিল, তার রিপোর্ট আসছিল। তার জন্য সরকারের, কেন্দ্রীয় সরকার বড় অ্যাকশন, এবং সাথে সাথে আমাদের পশ্চিমবঙ্গ সরকারও বড় অ্যাকশন শুরু হয়ে গেছে। আর এই অবৈধ অনুপ্রবেশকারী এরা কেন ভারতে আসলো, কেন ভারতে দখল করার প্ল্যান করছিল, কেন ভারতে স্থায়ীভাবে থেকে যাচ্ছিল, সেটাও আমি আপনাদের বলেছি। কারণ এইটা বুঝতে গেলে আপনাদের সবার প্রথমে ইতিহাসটা জানতে হবে। ইতিহাস জানতে গেলে আপনাদের সবার প্রথমে আমি আপনাদের বলি যে ইতিহাস গুরুত্বপূর্ণ কেন এখানে। দেখুন, 1947 সাল কি হয়েছে? 1947 সালে দেশভাগ হয়েছে, আপনারা জানেন খুব ভালোভাবে। ব্রিটিশ চলে গেল, ভারত স্বাধীন হয়ে গেল। এই দেশ বিভাগের সময় পূর্ববঙ্গ অর্থাৎ যাকে বলে বাংলাদেশ থেকে বহু হিন্দু ভারতে চলে আসে, অন্যদিকে বহু মুসলিম পূর্ব পাকিস্তানে চলে যায়। হ্যাঁ, পুরো পাকিস্তান চলে যায়, কিন্তু মাইগ্রেশন পুরোপুরি বন্ধ হয়নি। পুরোপুরি মাইগ্রেট বন্ধ হয়নি, এই জায়গাটা গুরুত্বপূর্ণ। পুরোপুরি বন্ধ হয়নি। কিন্তু 1970 সালে যদি আপনারা দেখেন, বা 1970 আগে, মানে আমি যদি আবার একটা ঘটনা বলি, 70 থেকেও 71, যাকে বাংলাদেশে মানে মুক্তিযুদ্ধের সময় প্রায় 1 কোটি মানুষ ভারতে চলে আসে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এই অঞ্চলগুলোতে বসতি স্থাপন করতে শুরু করে দেয়। এবং যুদ্ধের পর অনেকে বাংলাদেশ ফেরত গেলেও অনেকে আবার ভারতের মধ্যেই থেকে যায়। এর ফলে যদি দেখেন আপনারা 1979 সাল আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা। কেন বলছি এই 71-এর পর 79 সাল কেন গুরুত্বপূর্ণ, তার পেছনে গুরুত্বপূর্ণ ঘটনা আছে। কারণ বাংলাদেশে সেই সময় দারিদ্রতা, বন্যা, জনগণনা সংখ্যার চাপ, রাজনৈতিক অস্থিরতা এই সমস্ত বেড়েই যাচ্ছিল, যার ফলে বহু মানুষ কাজের খোঁজে, রুজি রোজগারের খোঁজে বাংলাদেশ ছেড়ে পশ্চিমবঙ্গে চলে আসে, ভারতে চলে আসে। কারণটা কি, পশ্চিমবঙ্গের সাথে ভাষা এবং সংস্কৃতি কিছুটা মিল থাকার জন্য তাদের এন্ট্রি বড় পয়েন্ট হয়ে ওঠে। এটাও গুরুত্বপূর্ণ জায়গা। অপরদিকে বাংলাদেশ সরকারের এই যে বিষয়টা দেখে, পশ্চিমবঙ্গে এই যে বাংলাদেশ ধরে যাচ্ছে চিহ্নিতকরণ করে পাঠিয়ে দেওয়া, এই বিষয়টা দেখে বাংলাদেশ সরকার প্রতিক্রিয়া কি দিয়েছে? বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া, ওদেরও বক্তব্য হচ্ছে কাউকে ফেরত পাঠাতে হলে অফিসিয়াল পদ্ধতিতে ফেরত পাঠাতে হবে, এটা বাংলাদেশ সরকার জানিয়েছে। আগে পরিচয় যাচাই করতে হবে। কারণ বাংলাদেশের আশঙ্কা কি, ভারত আনুষ্ঠানিকভাবে পুশব্যাক করছে। ভাই, ভারত পুশব্যাক করছে কারণটা কি, তোমরা এসে ভারতের মধ্যে গোপনে রাতের অন্ধকারে এসে ভারতের মধ্যে থেকে যাচ্ছ, যার ফলে স্থানীয় ছেলেমেয়েরা, আমরা যারা আছি, কর্মসংস্থান আমাদের সমস্যা হচ্ছে, তোমরা দখল করে নিচ্ছ। আর আজকে তোমাদের দেশের লোককে নিতে তোমরা অস্বীকার করছো। হ্যাঁ, এটা তো বড় কারণ। আইন কি বলছে এখানে দেখুন, ইন্টারন্যাশনাল ল কি বলছে, লয়ের গুরুত্বপূর্ণ জায়গা। আইন কি বলছে? আইন পরিষ্কারভাবে বলে দিচ্ছে, দেখুন, ফরেন অ্যাক্ট
1946 যেখানে পরিষ্কারভাবে এই আইনে উল্লেখ করা দেওয়া আছে এই আইনের মাধ্যমে সরকার কাউকে বিদেশি ঘোষণা করতেই পারে। যদি কেউ বৈধ নাগরিকত্ব প্রমাণ না দিতে পারে তাকে কি করা যেতে পারে, ডিটেনশন বা ডিপোর্ট করা সম্ভব সরকারের পক্ষে, সেইটাই এই আইনে উল্লেখ করে দেওয়া আছে। অপরদিকে আরো একটা আইন আমি বলি যে আপনাদের সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই আইনটাও গুরুত্বপূর্ণ। সিএ যাকে বলা হয়ে থাকে, সিএ অনুযায়ী বাংলাদেশি, পাকিস্তানি এবং আফগানিস্তান থেকে আসা সংখ্যালঘুদের নাগরিকত্ব পদ পাওয়া অত্যন্ত সহজ ভারতে, কিন্তু মুসলিমদের ক্ষেত্রে সেই বিষয়টা অন্তর্ভুক্ত করা হয়নি। আর এই কারণে বিষয়টা নিয়ে আরও একটু রাজনৈতিক তর্ক বিতর্ক বিষয় চলে আসছে, আমরা ওইদিকে যাব না। প্রশ্ন এইখানে রাজনৈতিক লড়াই কিন্তু দেখা যাচ্ছে, কারণ বিজেপি পার্টির একটা অবস্থান, কড়া অবস্থান দেখা যাচ্ছে। বিষয়টা কি, অবৈধ অনুপ্রবেশকারী তাই জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, একদম বিজেপি দাবি করছে সঠিক একদম। অপরদিকে দেশের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য। অপরদিকে আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেই গুরুত্বপূর্ণ পয়েন্ট কি, ওয়েলফেয়ার সিস্টেমের ওপর চাপ বাড়ছে। আর এই যখন বিজেপির অবস্থান, তখন তার পাল্টা অবস্থান বিরোধী পার্টি, তাদের বক্তব্য কি, প্রকৃত ভারতীয় মুসলিম নাগরিকত্ব মানে হয়রানি হতে হচ্ছে এক, 2 নম্বর কি ভুলভালভাবে ডিটেনশন যেন কাউকে করা না হয়, 3 নাম্বার কি হচ্ছে কমিউনাল পোলারাইজেশন বাড়তে পারে, এটা হচ্ছে বিরোধীদের বক্তব্য। কিন্তু সবচেয়ে বড় সমস্যা এই মুহূর্তে কি, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফেক ডকুমেন্ট। ফেক ডকুমেন্ট কেন বলছি কথাটা, এই অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ, তাদের কাছে অবৈধভাবে ভুয়ো আধার কার্ড হয়ে গেছে, ভুয়ো মানে ভোটার কার্ড হয়ে গেছে, ভুয়ো রেশন কার্ড হয়ে গেছে, ভুয়ো প্যান কার্ড হয়ে গেছে। ফলে আসল নাগরিক এবং অবৈধ অনুপ্রবেশকারী আলাদা করা কঠিন হয়ে পড়ছে, কারণ সমস্ত ডকুমেন্টস তারা নকল বানিয়ে ফেলেছে। আর এই সবচেয়ে বড় ঘোষণা এখন কি হলো, এই বিষয় নিয়ে অমিত শাহের, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটা বড় ঘোষণা করেছিলেন, হাই লেভেল একটা কমিটি গঠন করলেন এই অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য। এই কমিটির কাজ কি হবে, কোথাও অস্বাভাবিক ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে কিনা সেটা দেখা, 2 পপুলেশন শিফট করে বিশ্লেষণ করা, 3 ন্যাশনাল সিকিউরিটি ইম্প্যাক্ট যাচাই করা, 4 টাইম বাউন্ড সলিউশন দিয়ে দেওয়া। আর এই কমিটিকে নেতৃত্ব কারা দেবে, অমিত শাহ এই কমিটিকে, দেখুন অমিত শাহ এই কমিটিতে নেতৃত্ব কারা দিচ্ছে সেরকম আমি আপনাদের দেখিয়ে দিই। অমিত শাহ এই কমিটির নেতৃত্ব দেবে কারা, অবসরপ্রাপ্ত বিচারপতি, নাম হচ্ছে প্রকাশ প্রভাকর নাভেলকর, উনি দায়িত্বে আছেন। এছাড়া কে থাকবেন, আরও এছাড়া থাকবেন সেন্সাস কমিশন, ফর্মার আইএস অফিসার, ফর্মার আইপিএস অফিসার, বড় বড় ইকোনমিক্সরা থাকবেন এবং মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে অফিসাররা থাকবেন অমিত শাহ তৈরি করা এই বড় কমিটির মধ্যে। এই কেন প্রশ্ন এখানে, কেন এইটা এত বড় বিষয় হিসেবে দেখা হচ্ছে, কারণ স্বাধীনতার পর যদি দেখেন ভারত সরকার ডেমোগ্রাফিক সিকিউরিটিকে একটি ন্যাশনাল ইস্যু হিসাবে দেখছে। অর্থাৎ বলা যেতে পারে শুধু বর্ডার পলিসি বিষয় নয়, এটা হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং, ইন্টেলিজেন্স অ্যাসেট, ন্যাশনাল সিকিউরিটি অংশ হয়ে যাচ্ছে বড় ইস্যু এখানে। আর এই বিষয়টাকে নিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী ওনার বক্তব্য কি, 2025 সালে স্বাধীনতা দিবসে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলেছিলেন যে দেশের ডেমোগ্রাফি বদলানোর জন্য ষড়যন্ত্র চলছে। তিনি অনুপ্রবেশকারীদের বলে দিয়েছিলেন যে এরা আসাতে বড় বিষয় হচ্ছে আনএমপ্লয়মেন্ট, আপনার আমার কাজে জিনিসটা তারা অধিকার ছিনিয়ে নিচ্ছে। অপরদিকে কি হচ্ছে, ল্যান্ড প্রেশার, তারা ল্যান্ড দখল করে নিচ্ছে, ভারতের ল্যান্ড জমি দখল করে নিচ্ছে, সিকিউরিটি রিস্কি হয়ে যাচ্ছে। এই সবই যুক্ত ছিল। আর বাংলাদেশের এই মুহূর্তে বাংলাদেশের প্রতিক্রিয়া কি, আবার বাংলাদেশ যখন দেখছে তাদের লোকজনকে ভারত আইডেন্টিফাই করে তাদের পাঠিয়ে দেওয়া পুশব্যাক করার চেষ্টা করছে, ঠিক তখনই বাংলাদেশ সীমান্তে বাংলাদেশ সরকার নজরদারি বাড়িয়ে দিল,
যাদের বলা হয় বিজিবি, বাংলাদেশ গার্ড, মানে বর্ডার গার্ড বাংলাদেশ, তারা পেট্রোল বাড়িয়ে দিয়েছে, সার্ভিলেন্স বাড়িয়ে দিয়েছে, গ্রামবাসীদের সতর্ক করে দিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে আগামী দিনে এই ইস্যু ভারত বাংলাদেশ সম্পর্ক, পশ্চিমবঙ্গের রাজনীতি এবং জাতীয় নিরাপত্তার ওপর কতটা বড় প্রভাব ফেলবে, সেটা আপনাদের কি মনে হয়, আপনাদের কি মতামত? আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা বিষয় আমি আপনাদের সামনে যুক্তি এবং লজিক দিয়ে তুলে ধরি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে।